লাকির অ্যাকাউন্ট থেকে হুশ করে 2 কোটি টাকা চলে গেল। 2 কোটি টাকা। বড়লোক মহিলাদের যখন টোকেন অ্যামাউন্ট জোগাড় করার জন্য মাথার ঘাম পায়ে ছুটছে, তখন লাকির মতো ছেলেকে, যাকে কেউ সিরিয়াসলি নেয়নি, সে কিনা 1 সেকেন্ডে জাস্ট একটা তুড়ি মেরে ফ্ল্যাটটাই কিনে ফেলল। টাকাটা যখন চলে গেল, একটা শব্দ হলো। সেখানে উপস্থিত সব লোক অবাক। ওই দুই মহিলা বিশ্বাসই করতে পারলেন না যে এরকম একটা ছেলে তাদের চোখের সামনে থেকেই তাদেরই স্বপ্নের বাড়ি ছিনিয়ে নিয়ে যাবে। লাকির দিকে সকলে হা হয়ে তাকিয়েছিল। আর লাকি দেখল এতক্ষণ তাকে যারা হীনমন্যতার দৃষ্টিতে দেখছিল, তারাই এখন তার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আবার হাসছে। সেলসের ওই মেয়েটিও লাকির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি চা খাবেন নাকি কফি? মেয়েটির এই কথা শুনে লাকি একটা মিষ্টি হাসি দিল। মেয়েটি লাকির দিকে তাকাতে পারছে না, তাও কোনো রকমে মুখ তুলে সে বলল, ভেরি সরি স্যার, আমি এতক্ষণ আপনাকে চিনতে পারিনি, বড় ভুল হয়ে গেছে স্যার। এই বলে মেয়েটি লাকিকে বোঝাতে লাগলো, ফ্ল্যাটে 2টো ব্যালকনি আছে, 3টি রুম আছে, আর কি ফ্যাসিলিটি আছে এই সব কিছু। লাকি তাকে থামিয়ে বেশ কড়াভাবেই বলল, আরে থাক, আমি জানি কি কি আছে আর কি পরিষেবা পাবো। ঘর তো নয়, দেশলাই বাক্স। তারপরই সে মনে মনে ভাবল, হস্টেলের ঘরের থেকে তো লাখ লাখ গুণে ভালো। আর কি চাই? মেয়েটা এখানে অন্তত কয়েকদিন শান্তিতে থাকতে পারবে। লাকির মুখ থেকে এই কথা শুনে সবাই আবার তার দিকে তাকালো। মনে হলো সে যেন কোনো অপরাধ করেছে। তারা ভাবলেন 2 কোটি টাকার ফ্ল্যাট নাকি দেশলাই বাক্স? তাহলে ছেলেটা কত বড় লোক হবে? লাকির পরিচয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কিন্তু লাকির এই মন্তব্য যেন তাদের হজম হলো না। তারা ভাবল ছেলেটা হয়তো হাওয়ায় উড়ছে। ওই ফ্ল্যাট হাত থেকে ফসকে যাওয়ার ঈর্ষা থেকে ওই দুই মহিলার একজন বললেন, না না, এসব করছে শুধু লোক দেখানোর জন্য। আমি খুব ভালো করেই বুঝতে পারছি, ভিতরে ভিতরেও কাঁদছে। এর বাবা যখন শুনবে ছেলে একটা ফ্ল্যাট কিনতেই 2 কোটি টাকা খরচ করে ফেলেছে, তখন বুঝবে কত ধানে কত চাল। এরকম লোক দেখানো পাবলিক অনেক দেখা আছে। লাকি ওই মহিলার দিকে ঘুরে বলল, আমি লোক দেখাচ্ছি? এই ফ্ল্যাটটা কেনা আমার জন্য একটা চিপসের প্যাকেট কেনার সমান। লাকির মুখ থেকে এই কথা শোনার পর সেখানে উপস্থিত অনেকেই হাসলেন, কিন্তু ওই দুই মহিলার মুখ চুন হয়ে গেল। একটা লোক বললেন, কি যে বলো ভাই, কোথায় একটা 10 টাকার চিপসের প্যাকেট আর কোথায় 2 কোটি টাকার ফ্ল্যাট? আরে হাসানোরও তো একটা লিমিট আছে। আসলে সবাই এতক্ষণে বুঝলেন যে লাকি খুবই বড় লোক। ওই মহিলাদের একজন খুব রেগে গিয়ে বললেন, বড় বড় কথা, দেখি তো কত ক্ষমতা, পারলেই হাউজিং কমপ্লেক্সের একটা প্ল্যাটিনাম ভিলা কিনে দেখাও। এত টাকা যখন, ফ্ল্যাট কিনে কি হবে? লাকি ওই মহিলার দিকে না তাকিয়েই মজার ছলে বলল, ঠিক আছে, এখনই কিনে নিচ্ছি। সেলসের মেয়েটি হতবাক, সঙ্গে বিভ্রান্ত। সে বলল, স্যার আপনি কি সিরিয়াস? আপনি কি সত্যি প্ল্যাটিনাম ভিলা কেনার কথা ভাবছেন? এই মেয়েটিও ভাবল লাকি যেন তার অফিসে সত্যি দেবদূত হিসেবে হাজির হয়েছে। লাকি যদি সত্যি ওই ভিলা কিনে নিত, তাহলে মেয়েটাকে হয়তো জীবনে আর কোনো দিন কাজ করতে হতো না। এই ভাবনা থেকেই মেয়েটি লাকিকে ওই প্ল্যাটিনাম ভিলা সম্পর্কে বিশদে তথ্য জানাতে লাগলো। সে বলল, দেখুন স্যার, এটাই আমাদের আবাসনের সেরা ভিলা। গোটা কলকাতা খুঁজে আপনি এর থেকে ভালো আর কিছু পাবেন না। প্রাসাদের থেকে এটা কোনো অংশে কম নয়, যত লম্বা ততই চওড়া। আলাদা করে এর একটা বাগান আছে, সুইমিং পুল আছে, জিম আছে, আর ছাদে উঠলেই আপনি হাওড়া ব্রিজ দেখতে পাবেন। এখন বলুন, এত সব কিছু আপনি কোথায় পাবেন? এই ভিলায় আপনি যাকেই নিয়ে আসবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। মেয়েটি ওই ভিলা বিক্রি করার জন্য যে কতটা তৎপর হয়ে পড়ল, তা লাকি খুব ভালো করে বুঝতে পারল। লাকি এখন তাকে তার জুতো পরিষ্কার করে দিতে বললে মেয়েটি হয়তো তাই করত। লাকি একটু ভারিক্কি গলায় বলল, আপনি কি ভাবছেন আমি ঠাট্টা করছি? কত দাম বলুন? মেয়েটি উত্তর দেয়, স্যার এই ভিলার দাম 15 কোটি টাকা। আপনি যদি পুরো টাকা একেবারে দিতে পারেন তাহলে 10% ডিসকাউন্ট দিতে পারি। লাকি মেয়েটির কথা শুনে নিজের অ্যাকাউন্টে আর কত টাকা আছে সেটা ভাবতে লাগলো। যতদূর তার মনে পড়ছে,
অ্যাকাউন্টে এখনো 90 কোটি টাকা আছে। সে ভাবতে একটু সময় নিল। আসলে ভিলাটার দামটাও তো কম নয়। তার উপরে লাকির আবার একটা ভিলা কেনার প্রয়োজনই বা কি আছে। সবাই লাকির দিকে তাকিয়ে রইল। সকলে অপেক্ষা করলো লাকি শেষ পর্যন্ত কি করে। কিছুক্ষণ পর লাকি তার ফোন বের করে নিউ সিটি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীধরকে ফোন করে। লাকি তাকে ফোনে বলে, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, সেখানে এখনই 13,50,00,000 টাকা ট্রান্সফার করুন। লাকির ফোন পেয়ে নিউ সিটি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীধর থতমত খেয়ে বললেন, হ্যাঁ স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। সবাই ভাবলো লাকি হয়তো মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই 13,50,00,000 টাকা ট্রান্সফার হওয়ার মেসেজ আসে। মেয়েটি বলে, স্যার একেবারে 13,50,00,000 টাকাই ঢুকে গেছে। থ্যাংক ইউ স্যার। মেয়েটির মুখ থেকে এই কথা শোনার পর সবাই লাকির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। সেলস টিমেরও সবাই লাকিকে ঘিরে দাঁড়িয়ে যায়। সবাই তার সাথে হ্যান্ডশেক করতে থাকে এবং কংগ্রাচুলেশনস জানায়। কয়েকটি মেয়ে আবার লাকির ফোন নাম্বারও চাইল, কিন্তু লাকি তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে বেরিয়ে আসে। লাকি চলে যেতেই ওই দুই মহিলার একজনের চোখে জল নেমে আসে। আসলে লাকি যে ভিলাটি কিনেছে তা ছিল ওই মহিলার স্বপ্নের ভিলা। তিনি ওই প্রাসাদের মোহ ত্যাগ করতে পারছিলেন না। ভিলা তো দূরস্থ, তিনি ওই কমপ্লেক্সের একটা ফ্ল্যাটও জোগাড় করতে পারেননি। মহিলা যতই ভাবলেন ততই দুঃখ পেলেন। লাকি যখন ওই অফিস থেকে বেরিয়ে আসছে তখনই সে আর এক চশমা পরা মহিলাকে ওই অফিসে ঢুকতে দেখে। মহিলার পরনে ছিল লাইনেন শার্ট আর ডেনিম জিন্স, আর মহিলা লাকির খুবই চেনা ছিল। তিনি আর কেউ নন, কোয়েলের পিসি মীনাক্ষী, যাকে সে হাসপাতালে দেখেছিল। লাকির আনা খাবার হাপুস হুপুস করে খেয়েছিলেন মীনাক্ষী। মীনাক্ষী সেখানে এসে দেখে তার প্রিয় বন্ধু কাঁদছে। তিনি জিজ্ঞেস করেন, কিরে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মহিলা তার বন্ধুকে দেখে বুকে একটু বল পেলেন ঠিকই, কিন্তু তার সাথে কি হয়েছে তা খুলে বলতে পারলেন না। তার স্বামী কিশোর যে আজ একটা 20 বছরের বাচ্চা ছেলের কাছে হেরে গেছে সেটা তিনি বলতে পারলেন না। ব্যাপারটা ঢাকা দেওয়ার চেষ্টা করে তিনি বললেন, না কিছু হয়নি, তবে আমি আজ বেমালুম বোকা হয়ে গিয়েছি। তারপরই তিনি যোগ করলেন, বাই দ্য ওয়ে, তোরা এখানে একটা ফ্ল্যাট কেনার কথা ভাবছিলি না? সত্যি রে, এতদিন আমার মনে হতো এখানে ফ্ল্যাট কেনা হয়তো খুবই সহজ, কিন্তু আজ বুঝলাম সেটা কত বড় ব্যাপার। শহরের বড় বড় লোকেরাও এখানে ফ্ল্যাট কিনতে পারে না। আর ওই ছেলেটা, মীনাক্ষী বললেন, কোন ছেলেটা, কি করেছে? আর আমরা তো এখানে একটা ভিলা কিনেছি। মীনাক্ষীর মুখ থেকে এই কথা শুনে মহিলা এদিক ওদিক তাকাতে থাকলেন। এদিকে লাকি ওই অফিস থেকে বেরিয়ে ভাবলো, বাড়ি তো হলো, এবার তো একটা গাড়ি দরকার। কিন্তু আমি এখন মার্সিডিজ মেব্যাক নিয়ে ঘুরলে চারিদিকে খারাপ বার্তা যাবে। ওই গাড়ি নিয়ে কলেজে ঢোকা যাবে না। আবার তার এটাও মনে হলো যে সব বড় লোকের কাছেই তো মার্সিডিজ থাকে, তাহলে সে আর আলাদা কোথায়? তখন তার মনে হলো নিজের জন্য একটা গাড়ি বানিয়ে নিতে হবে। এই ভাবনা থেকেই লাকি গিয়ে পৌঁছলো একটি গাড়ির শোরুমে। সেখানে গিয়ে শোরুমের ম্যানেজারকে লাকি বলল, আমি নিজের জন্য একটা গাড়ি বানাতে চাই। লাকির এই কথা শুনে ম্যানেজার খুবই হাসলেন, কিন্তু তিনি লাকির মুখের দিকে তাকিয়ে দেখলেন এ তো খুবই সিরিয়াস। তাই ম্যানেজারও বিষয়টি সিরিয়াসলি নিলেন আর হিসেব কষে বললেন, স্যার এখন একটা কাস্টমাইজড গাড়ি বানাতে গেলে 1 কোটি টাকা খরচ হবে। লাকি বিন্দু মাত্র সময় নিল না, সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করে গাড়িটা কিনেই নিল। গোল্ডেন লিফ হাউসিং এর অফিসে লাকির কাণ্ড কারখানা দেখার পর সেখানকার লোকজনের যা অবস্থা হয়েছিল, এখানে শোরুমেও লাকির কারবার দেখে হতবাক হয়ে গেলেন অনেকেই। এবার ওই গাড়ির শোরুম থেকে বেরিয়ে আসার পর লাকির যেন মনে হলো সে একটু বেশি বাড়াবাড়ি করছে। সে ভাবলো একদিন একটু বেশি খরচ হয়ে গেছে। তখন সে আবার ট্যাক্সি ডেকে কলেজের উদ্দেশ্যে পাড়ি দিল। ঠিক সেই সময়ই রাগিনীর ফোন আসে। সে জানালো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আছে। লাকিও তখন ফ্রি ছিল। কিছুক্ষণের মধ্যেই রাগিনী তার গাড়ি নিয়ে লাকির সাথে দেখা করতে এলো। গাড়ি
গাড়ির কাঁচ নামিয়ে রাগিনী বলল, এই যে স্যার, এখানে আসুন। রাগিনীর চুল আজ কার্ল করা, সুন্দর একটা পিচ কালারের জামা পরে এসেছে সে। আজ তাকে বড়ই স্নিগ্ধ দেখাচ্ছে। লাকি তার থেকে চোখ সরাতে না পেরে মিষ্টি একটা হাসি দিয়ে রাগিনীর পাশের সিটে গিয়ে বসে পড়ল। লাকি জিজ্ঞেস করলো, বলুন ম্যাডাম, কি আপনার ইম্পর্টেন্ট কথা? উত্তরে রাগিনী লাকির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে স্যার, কিসের এত তাড়াহুড়ো? একটু দাঁড়ান, সময় হলেই জেনে যাবেন। এই বলেই রাগিনী গাড়ি স্টার্ট দিল আর সোজা নিউ টাউনের দিকে চলে গেল। আজ যেন লাকি হাজার চেষ্টা করেও রাগিনীর থেকে চোখ সরাতে পারল না। যতবার সে ভাবলো আর দেখব না, আর দেখব না, ততবারই তার নজর চলে গেল রাগিনীর দিকে। সারাদিন গরমে দৌড়ঝাঁপ অনেক হয়েছে। লাকি এসি গাড়িতে বসে খুব আরাম অনুভব করলো, কিন্তু আরাম আর সয় কতক্ষণ। হঠাৎই জোরে একবার হেঁচে দেয় লাকি। তারপরই লাকি লক্ষ্য করলো তার হাতের তালুতে রক্ত লেগেছে। তার নাক দিয়ে আবার রক্ত পড়ছে। রাগিনী জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন তো? এই বলে লাকির কাঁধে হাত দেয় সে। রাগিনী লাকির প্রতি যতটা আকৃষ্ট ছিল, ঠিক ততটাই আকর্ষণ রাগিনীর প্রতিও ছিল লাকির। লাকি তার নাকটা চেপে ধরে বলল, হ্যাঁ ঠিক আছে। ড্যাশবোর্ডে টিস্যু ছিল। রাগিনী সেটা লাকিকে ইউজ করতে বলল। এদিকে লাকি ড্যাশবোর্ড খুলে টিস্যু নেবে বলে সেখানে হাত ঢুকিয়েছে, কিন্তু তার হাতটা রাগিনীর আন্ডারগার্মেন্টসে চলে যায়। লাকি দেখল ড্যাশবোর্ডের টিস্যুর পাশাপাশি অন্তর্বাসও রেখে দিয়েছে রাগিনী। আর তা দেখে লাকি যেন খুবই অস্থির হয়ে উঠল। রাগিনী বলে, স্যার ভেরি সরি স্যার, আসলে আমি যে কোন তালগোলে ওটাকে ওখানে ঢুকিয়ে ফেলেছিলাম আর বের করতে ভুলে গিয়েছি, মাথায় ছিল না। এই বলে রাগিনী জিভ বের করে নিজে সরি জানায়। আসলে ড্যাশবোর্ডে তার আন্ডারগার্মেন্টসটা ইচ্ছে করেই রেখেছিল রাগিনী। সে লাকিকে মুগ্ধ করতে চেয়েছিল। লাকির মতো এত বড় লোক আর এদিকে এত সাদামাটা জীবনযাপন করে যে তাকে পটাতে চাইবে না কোন মেয়ে? লাকি উত্তর দিল, না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই বলে লাকি ড্যাশবোর্ডটা বন্ধ করে দিল। আর রাগিনী আবার ড্যাশবোর্ড খুলে সেখান থেকে একটা টিস্যু বের করে লাকির হাতে দিল। টিস্যু দেওয়ার সময় সে ইচ্ছে করেই লাকির আঙ্গুল স্পর্শ করে। রাগিনী যেভাবে স্পর্শ করলো তাতে যেন লাকির অস্থিরতা আরো বেড়ে গেল। তার হার্টবিট বেড়ে যায় এবং দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকে লাকি। তার মনে হয় রাগিনীর মতলব আজ ঠিক নেই। এবার লাকি একেবারে সোজা কথায় আসতে চাইল। রাগিনীকে সে পরিষ্কার জিজ্ঞেস করে, তুমি তো কিছু জরুরি কথা বলতে এসেছিলে, কি বলবে বলো? রাগিনী যেভাবে লাকির দিকে তাকালো আর যেরকম বিহেভ করলো তাতে তার মনে বেশ সন্দেহ হলো। রাগিনী বলে, এত তাড়া কেন স্যার আপনার? ক্লাস আছে নাকি? লাকি উত্তর দিল, না আমার তেমন কোনো কাজ নেই, তুমি তাড়াহুড়ো করেই আমাকে ডেকেছিলে, তাই আমি ভাবলাম হয়তো জরুরি কোনো কাজ আছে। লাকির যেন হঠাৎই মনে হলো এখন রাগিনী তার দিকে একটু বেশি তাকাচ্ছে। কখনো কখনো একে অপরের চোখাচোখিও হয়ে যাচ্ছে তাদের। তারপর দুজনেই হাসলো। দুজনেই যেন আজ স্পেশাল কিছু একটা ফিল করলো। রাগিনী তার আঙুলগুলো দিয়ে আস্তে আস্তে লাকির হাত ছুঁয়ে নিল আর লাকির সারা শরীরে যেন শিহরণ জেগে উঠল। রাগিনী তখন লাকির হাত থেকে টিস্যুটা নিয়ে বলল, স্যার এটা ফেলে দেবো? লাকি বলল, ও হ্যাঁ ওকে। এই বলে নিজের হাত থেকে টিস্যুটা ছেড়েও দিল লাকি। টিস্যুটা ফেলতে গাড়ি দাঁড় করালো রাগিনী। তারপর লাকির হাতটা একবার দেখল, সেখানে সামান্য রক্ত লেগেছিল। রাগিনী আর একটা টিস্যু বের করে সেই রক্ত মুছে দিয়ে বলল, একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করো না। I feel that I feel something for you. তুমি চাইলে আমি এখনই গাড়িটা আন্ডারগ্রাউন্ড গ্যারেজে নিয়ে যেতে পারি, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ আসবে না। আমরা যা চাইবো তাই করতে পারবো। এই বলে লাকির হাতে আঙুল বোলাতে থাকলো রাগিনী। লাকির শিরায় শিরায় যেন ইলেকট্রিক শক বয়ে গেল।
অদ্ভুত হলো লাকির মনের মধ্যে। এরপর এরপর কি হবে? লাকি কি সত্যিই রাগিনীর খুব কাছে চলে যাবে? তাহলে রাধিকার কি হবে? আর কি বা হবে ইপ্সিতার? এর পরের গল্প জানতে হলে শুনতে